2024 সালের এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে নীল একাডেমির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের পরীক্ষার আর খুব বেশি দিন বাকি নেই। আজকে আমি তোমাদের সঙ্গে তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায় রেয়ামিল বিষয় নিয়ে কিছু আলোচনা করব, কারণ রেয়ামিল থেকে আমাদের পরীক্ষাতে একটা অঙ্ক থাকবেই। আমরা কিভাবে রেয়ামিল প্রস্তুত করব? রেয়ামিল প্রস্তুত করার ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে কিছু জিনিস আছে রেয়ামিলে একেবারেই আসবে না। তারপরে রেয়ামিলের কিছু আছে ডেবিট পাশে বসবে, আর কিছু দফা রেয়ামিলের ক্রেডিট পাশে বসবে। তারপর রেয়ামিলের নিচের দুই পাশের যোগফল আমাদের মিলে যাবে। তাহলে এখন আমাদের সর্বপ্রথমে জানতে হবে রেয়ামিলের কোন সমস্ত দফা আসবে না। তাহলে আমাদের যে সমস্ত দফাগুলো রেয়ামিলে আসবে না, দেখো আমি সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের হচ্ছে যে সব দফা রেয়ামিলে আসবে না। যেসব দফা আমাদের রেয়ামিলে আসবে না একটু খেয়াল রাখতে হবে। 1 তারিখের কোনো কিছু রেয়ামিলে আসবে না, শুধু মজুদ পণ্যটা আসে। 1 তারিখের কোনো কিছু রেয়ামিলে আসবে না, শুধু মজুদ পণ্য আসে। আর 31 তারিখে সবকিছু রেয়ামিলে আসে, শুধু সমাপনী মজুদ পণ্য আসবে না। এই দুইটা মজুদ পণ্য যদি আমরা মনে রাখতে পারি তাহলেই কিন্তু আমরা এটা পারবো। এটা আমাদের ক নম্বরে আসে। এছাড়াও আমি তোমাদের নাম সহই দেখিয়ে দিচ্ছি। যেমন আসে না হচ্ছে হাতে নগদ অথবা ব্যাংক জমা, এক তারিখে 1/1/24। তাহলে 1 তারিখে এরকম আমাদের হাতে নগদ, ব্যাংক জমা, যে কোনো চলতি সম্পদ থাকলে 1 তারিখে সেটা রেয়ামিলে আসবে না। তাহলে আমাদের 2 নম্বরে আছে হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য অথবা মজুদ পণ্য 31 তারিখে। যে কোনো সম্ভাব্য সম্পদ ও সম্ভাব্য দায় রেয়ামিলে আসবে না। সম্ভাব্য সম্পদ অথবা সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ অবলিক দায় রেয়ামিলে আসবে না। আর হচ্ছে মণিহারি মজুদ, মণিহারি মজুদ অথবা অব্যবহৃত মণিহারি। এই কয়টা আমরা যদি মনে রাখি তাহলে এগুলো হচ্ছে রেয়ামিলে একেবারেই আসবে না। এর ভিতরে একটা কথা আছে, যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে হচ্ছে আমাদের রেয়ামিলে সমাপনী মজুদ পণ্য আসে আর প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। যদি সমন্বিত ক্রয় থাকে তাহলে সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে আসবে। আর প্রারম্ভিক মজুদ পণ্য সেই ক্ষেত্রে আসবে না, উল্টে যাবে। প্রারম্ভিক মজুদ পণ্য আসবে না। এইটুকু আমাদের রেয়ামিলে আসবে না। এরপরে এখন আমার মনে রাখতে হবে যে কোন সমস্ত দফা আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে আসে। আর একটা রেয়ামিল আমাদের প্রস্তুত করতে গেলে আমার খেয়াল রাখতে হবে আদান অর্থাৎ আয় দায় মালিকানা সত্ত্ব। তাহলে এই সমস্ত দফা রেয়ামিলে আসবে না।
এখন আমার রেয়ামিলের ক্রেডিট পাশে কোনগুলা বসে? আমরা জানি যে রেয়ামিলের হচ্ছে আয়, দায়, মালিকানা। আদাম, আদাম কথা মনে রাখলে আমরা একটা রেয়ামিল তৈরি করতে পারবো। আদাম, আদাম। রেয়ামিলের ক্রেডিট পাশে থাকে হচ্ছে আমাদের আদাম। আদাম কথাটা থাকবে রেয়ামিলের ক্রেডিট পাশে। রেয়ামিলের ক্রেডিট পাশে থাকবে আদাম, অর্থাৎ আয়, দায়, মালিকানা সত্ত্ব। তাহলে ক্রেডিট পাশে থাকবে। ক্রেডিট পাশে থাকে আয়, দায় আর মালিকানা সত্ত্ব। আমাদের আয়ের ভিতরে কি কি থাকতে পারে? আমি একবার লিখে দিচ্ছি, বিক্রয় অবলিক সেবা আয়। বিক্রয় সেবা, এটা আমাদের রেয়ামিলের ক্রেডিট পাশে থাকবে। এটা হচ্ছে আমাদের আয়ের ভিতর পড়তেছে। তারপরে যে কোনো কিছু পাওয়া, প্রাপ্তি, আদায়। যে কোনো কিছু পাওয়া, প্রাপ্তি, আদায়। তারপর আমাদের থাকতে পারে ক্রয় ফেরত, বহি ফেরত, ক্রয় বার্তা। ক্রয় ফেরত, বহি ফেরত, ক্রয় বার্তা। ক্রয় ফেরত, বহি ফেরত, ক্রয় বার্তা। বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ, বিনিয়োগের সুদ, ব্যাংক জমা সুদ, সঞ্চয়পত্রের সুদ। এইভাবে আমরা কোথাও যদি টাকা ইনভেস্ট করে রাখি, তার থেকে যে সুদ পাবো সেগুলো আমাদের আসবে। তারপর আমাদের আসতে পারে হচ্ছে উপভাড়া, শিক্ষানবিশ, সেলামি। উপভাড়া অথবা শিক্ষানবিশ, সেলামি। শিক্ষানবিশ, সেলামি। উপভাড়া অথবা কি শিক্ষানবিশ, সেলামি। তাহলে আমরা এছাড়া আরো আছে, আমি তোমাদের মোটা আমাদের প্রায় 13 রকমের আইটেম জানলে আমরা একটা রেয়ামিল তৈরি করতে পারবো। এই হচ্ছে আমাদের আয়। এইগুলা সাধারণত হচ্ছে আমাদের আয়। আমি আয়টা এখন আলাদা করবো না, একসঙ্গেই লিখে দিব। এরপরে আমাদের আছে ধরো মূলধন, অতিরিক্ত মূলধন। মূলধন, অতিরিক্ত মূলধন। মূলধন থাকলে রেয়ামিলের ক্রেডিট। মূলধন বা অতিরিক্ত মূলধন। মূলধন, অতিরিক্ত মূলধন। মূলধন, অতিরিক্ত মূলধন। পাওনাদার, পাওনাদারের বেশ কয়েকটা নাম আছে। ক্রয় খতিয়ানের জের, দেনা। পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, আর হচ্ছে কি দেনা। পাওনাদার, ক্রয় খতিয়ানের জের, দেনা। তারপর আছে সকল প্রকার সঞ্চিতি।
সকল প্রকার সঞ্চিতি, খেয়াল রাখতে হবে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। সকল প্রকার সঞ্চিতি আমাদের রেয়ামিলের ক্রেডিট আসবে, কিন্তু পাওনাদারের বাট্টা সঞ্চিতি বাদে। তারপর আমাদের আসবে ঋণ, সকল প্রকার ঋণ। এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে কুঋণ, পুস্তক ঋণ, কুঋণ, পুস্তক ঋণ, প্রদত্ত ঋণ বাদে। কুঋণ, পুস্তক ঋণ, প্রদত্ত ঋণ বাদে যে কোনো ধরনের ঋণই আমার হচ্ছে ক্রেডিট পাশে আসবে। তারপর আসবে হচ্ছে আমাদের ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ওডি, ব্যাংক জমাতিরিক্ত ব্যাংক ওডি। তারপর আমাদের আর কি আসতে পারে, যে কোনো প্রদেয় বা দেয়, যে কোনো প্রদেয় বা দেয়, যে কোনো প্রদেয় বা দেয়। বকেয়া খরচ, অনুপার্জিত আয়, এছাড়া আমাদের থাকতে পারে শেয়ার অধিকার, সাধারণত আমাদের এই আইটেম গুলাই হচ্ছে রেয়ামিলের ক্রেডিট পাশে বসে। তাহলে আমরা জেনে গেলাম যে আমাদের রেয়ামিলে কোন দফাগুলো আসবে না 1 নম্বরে, তারপরে জানলাম যে কোন সমস্ত দফাগুলো আমাদের রেয়ামিলে ক্রেডিট পাশে বসবে। তাহলে রেয়ামিলের ক্রেডিট পাশে বসে আমাদের আয়, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এই হচ্ছে, আর এখন যেগুলো আমাদের পড়ে থাকবে যদি আমরা সেগুলো নাও চিনি সেগুলো আমরা ডেবিট পাশে বসিয়ে দেব। আর এছাড়া আমরা জানি যে ডেবিট পাশে বসবে হচ্ছে সব মানে সম্পদ খরচ, অর্থাৎ সম্পদ খরচ আর হচ্ছে উত্তোলন। ডেবিট পাশে বসবে সম্পদ খরচ আর উত্তোলন, খেয়াল রাখতে হবে। আমাদের ডেবিট পাশে বসবে সম্পদ খরচ অথবা ব্যয় আর হচ্ছে উত্তোলন। এই হচ্ছে আমাদের ডেবিট পাশে। সম্পদ আমরা সবাই জানি হাতে নগদ, দেনাদার, স্থায়ী সম্পদ, কিন্তু 1 তারিখের হলে সেগুলো আবার বসবে না। আর খরচ ব্যয় আমরা চিনি বেতন, ভাড়া, কমিশন, এইগুলোর সঙ্গে যদি প্রাপ্ত প্রদত্ত কিছু বলা না থাকে তাহলে আমরা বুঝে নিব যে এগুলো আমাদের হচ্ছে সব খরচ পাশে বসবে। আর উত্তোলন নিজেই থাকবে সবসময়। উত্তোলনের আয়কর থাকতে পারে, উত্তোলনের ভিতরে উত্তোলন নিজে একটা উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম। তাহলে এইভাবে এগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে আমরা একটা রেয়ামিল প্রস্তুত করতে পারবো। তাহলে আমি আজকে এ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তী ক্লাসে কিভাবে আমরা রেয়ামিল প্রস্তুত করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যেহেতু তোমাদের হাতে খুব বেশি আর সময় নেই। বাসায় একটু সালের প্রশ্নগুলা প্র্যাকটিস করতে থাকবে। আর যে কোনো সমস্যা পড়লে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে সবাই।